সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের। বিএনপি ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে। ৭২৫ সেনা সদস্য নেবে কাতার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল। ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়েছিলেন শিরিন শারমিন পালক সহ ১২ জন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবিতে আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার ২২ এপ্রিল দিবাগত রাত ১২টায় শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ সময় বুয়েট, জবি, চুয়েট, কুয়েট, ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামীকাল বিকাল ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের। মঙ্গলবার বিকালে ভার্চুয়ালি কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব। কেননা আমরা দেশের ২০ কোটি মানুষের সাথে কমিটমেন্ট করেছি। আমাদের সফলতা আনতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। জনগণের নির্বাচিত সরকার তারা গঠন করবে কিনা। আচ্ছা, এখন সুমন, আমাদের ৩১ দফার অনেকগুলো বিষয় আছে, মানে ৩১টা বিষয় আছে। এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, যেহেতু আমরা এইগুলোর বাস্তবায়নের ব্যাপারে কমিটমেন্ট দিয়েছি বাংলাদেশের মানুষের সামনে। এইগুলো বাস্তবায়ন অনেকগুলো, কম বেশি সবগুলো করতে গেলে এখানে বিভিন্ন ভাগ আছে। কিছু ভাগ আছে রাজনীতিবিদের দায়িত্ব, কিছু ভাগ আছে বিভিন্ন প্রফেশনালসদের দায়িত্ব। তো রাজনীতিবিদদের যেগুলো দায়িত্ব, যেমন আমরা বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করব, এটি রাজনীতিবিদদের কাজ। সংসদে এটি করতে হবে। আমরা বলেছি যে আমরা পরবর্তীতে আমাদের পরিকল্পনা আছে, আমরা সমাজের, আমরা যারা রেগুলার রাজনীতি করি আমরা করি, এর বাইরেও বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্নভাবে দেশ গঠনে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। তার মধ্যে বিভিন্ন প্রফেশনালস আছেন, শিক্ষক আছেন, তার মধ্যে সাংবাদিক আছেন, লয়ার্স আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। এদের ভিতরে যারা রাখতে সক্ষম, এই মানুষগুলোকেও সুযোগ করে দেয়। তার জন্য আমরা একটা উচ্চ কক্ষ তৈরি করতে চাচ্ছি। প্রথমে প্রাইমারি এটা রাজনীতিবিদদেরই কাজ, তো এখানে রাজনীতিবিদদেরকে ভূমিকা রাখতে হবে। ঠিক এর বাইরে আপনি যদি শিক্ষার বিষয়, আমরা যেটা এই যে একটু আগে আমাদেরকে প্রশ্ন করেছে কুড়িগ্রাম থেকে, গাইবান্ধা থেকে লিঙ্কন প্রশ্ন করেছিল, দেখেছেন আপনি। শিক্ষার প্রাইমারি শিক্ষা বলেন বা যে শিক্ষার ব্যাপারে, সেকেন্ডারি আমরা শিক্ষার ব্যাপারে বলেছি। এখানে সরকারের কাজ আছে ঠিক, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদেরকে। অর্থাৎ বিশাল একটা অংশ কিন্তু শিক্ষক আছেন এবং তাদেরকে আগামী দিনে জাতি গঠনে তাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমরা এখানে বলেছি যে আমরা স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি ঘটাতে চাই, আমাদের ৩১ দফার মধ্যে আছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের সাথে বিভিন্ন কাজ আছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন থাকে, কিন্তু এটির বড় অংশ, 90% অংশ বা 90%-এর কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা, তারা জড়িত আছেন। কাজে তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। এভাবে বিভিন্ন বিষয় আছে। তো যাদের যেই বিষয়টি আছে, এই মানুষগুলো মোটামুটি তাদের অবস্থান থেকে যদি সঠিক ভূমিকা রাখেন, সঠিক ভূমিকা পালন করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেক সমস্যা থেকেই কাটিয়ে উঠতে সক্ষম হব। এর বাইরে আপনি যেটা বললেন যে স্পেশাল লোকজন, মানে যাদের স্পেশাল কোয়ালিটি আছে, এরকম দেখুন, বাংলাদেশের বহু মানুষ আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, বিভিন্ন স্পেশালাইজ জায়গায়, কেউ বলতে পারেন রোড কমিউনিকেশনে, কেউ বলতে পারেন রেল কমিউনিকেশনে, কেউ বলতে পারেন শিক্ষার ব্যাপারে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছেন। আমি মনে করি যদি আমরা কোনো একটা স্কোপ তৈরি করতে পারি
যে বিদেশে যারা বাংলাদেশের স্বনামধন্য মানুষ আছেন, বাংলাদেশি নাগরিক কিন্তু বিদেশে সেই দেশের গঠনে ভূমিকা রাখছেন, সেই মানুষগুলোকে যদি আমরা আমন্ত্রণ জানাই, সেই মানুষগুলোকে যদি সুযোগ করে দিতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানে বিদেশে থাকার কারণে আমি বহু এরকম মানুষের সাথে কথা বলেছি, তারা মানে খুব খুশি হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজগুলো করবেন। কাজে আমরা এইভাবে করতে পারি। আর আপনার যে পরিকল্পনা বলেছেন যে আমরা এরকম আলাদা কিছু করতে পারি কিনা, তৎকালীন পরিস্থিতি যদি প্রয়োজন মানে ডিমান্ড করে, তৎকালীন পরিস্থিতি যদি ডিমান্ড করে আমরা করা প্রয়োজন, আমরা সেটা অবশ্যই বিবেচনায় নেব। সেটি আমরা অবশ্যই সেরকম একটি ডিপার্টমেন্ট আমরা গঠন করব। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায়। প্রতি 3 বছর পর পর 725 জন করে সেনা সদস্য নেওয়া হবে। তবে আমরা এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি। 125 জন সোলজার নিবে, এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদের যে মিলিটারি সেক্রেটারি, উনি বললেন, মিলিটারি সেক্রেটারি SSF এর যিনি প্রধান এখানে, এনারা দুইজন আমাকে সকালে জানলেন। এটা আমাদের জন্য খুবই, কেননা এখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি 2.5-3 লাখের মতো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের এমন পদক্ষেপ সঠিক ছিল না বলেও মন্তব্য করেছেন আদালত। বুধবার 23 এপ্রিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। তখন সঠিক সময় করে, তখন আপনারা জানেন মহামান্য অ্যাপিলেট ডিভিশন বলল তোমাদের মামলা তো নাই, আমরা কোন মামলা বাতিল করব, তোমাদের মামলা তো প্রত্যাহার হয়ে গিয়েছে। তখন আমরা কোর্টকে বললাম মামলা প্রত্যাহার হয় নাই, আইনত মামলা প্রত্যাহার হয় নাই, কারণ হাইকোর্টের থেকে অ্যাপিলেট ডিভিশনে আমার এই আপিল করার কনস্টিটিউশন রাইট এবং সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী আমরা যে আপিল করার রাইট আছে, নির্দিষ্ট সময়ে আপিল করছি, নিম্ন আদালত কখনো এই মামলা প্রত্যাহার করতে পারে না। এই প্রত্যাহারটা একটা ষড়যন্ত্রমূলক ছিল, তাই অবৈধ এবং ষড়যন্ত্রমূলক ছিল। এইটার উপরে আমাদের দীর্ঘ শুনানি হলো। দীর্ঘ শুনানি হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে তারা রুল গ্রান্ট অ্যাপিল লিভ গ্রান্ট করলেন। লিভ গ্রান্ট করার পর আমাদের আপিলের শুনানি করা হলো। আপিল শুনানি করে উভয় পক্ষ, সরকারি পক্ষ, এমনকি অ্যান্টি কারাপশন কমিশন যে পূর্বের, সেই লয়াররাও সেখানে এসে আপনাদের সামনে শুনানি করেছেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই, এইটা অত্যন্ত কনস্পিরেসিমূলক এবং এই মামলাটা হচ্ছে আপনার এই মামলার এত মিথ্যা, ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট। এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি সেটাসাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের দিন 5 আগস্ট সকাল থেকে রাত 2:30 পর্যন্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এসব কথা জানিয়েছেন।